আমি প্রথম থেকেই না একবার স্টেলার স্ট্রাকচারটা প্রথম থেকেই একটা রিক্যাপ করিয়ে দিচ্ছি, কারণ আগের দিনে কিছু কিছু জায়গা বাদ। তোমরা প্রথমে দেখো স্টেলার স্ট্রাকচারের এভলিউশনে কি করতে চলেছো। বেসিক্যালি যেটা করতে চলেছো সেটা হচ্ছে এই যে আমরা হাবলস ল এর যে এটা গ্রাফটা এঁকেছিলাম, সেই গ্রাফে কি হয়েছে, হোয়াইট ডুয়ার্ফস, মেন সিকোয়েন্স স্টার, জায়ান্টস, এরকম বিভিন্ন ক্লাসিফিকেশন অফ সিস্টেম বা স্টার পেয়েছিলাম। তো সেই ক্লাসিফিকেশন গুলো যে করা হলো কিসের ভিত্তিতে, মানে কি জন্য এদের এরকম স্ট্রাকচার হচ্ছে, কেন কেউ বড় তো কেউ ছোট, কেন কারোর লাইফ টাইম বেশি কম, লুমিনাসিটি বেশি কম, এই যে ভেরিয়েশন গুলো এগুলোরই জানার জন্য স্টেলার স্ট্রাকচার এন্ড এভলিউশন আমাদের স্টাডি করতে হয়। মেনলি স্টেলার স্ট্রাকচার এই গ্রাফটায় বিভিন্ন স্টারের পজিশনটাকে এক্সপ্লেন করে। তো কি কি জানতে হয়, দ্য ইকুয়েশনস অফ স্টেলার এভলিউশন, the physics for stars, equilibrium stellar structure, stability of star, main sequence stars, evolution of stars, star depth. আমরা পরপর পর ধাপ বাই ধাপ এই প্রত্যেকটা জিনিস জানবো ইন স্টেলার স্ট্রাকচার এন্ড এভলিউশন। তো আগের দিন যেটা নিয়ে আমরা কথা বলেছিলাম সেটা ছিল ইকুয়েশনস অফ স্টেলার এভলিউশন, যেখানে টেম্পারেচারের জায়গাটা এসে আমাদের আটকে গেছিল। সো স্টেলার এভলিউশনের ক্ষেত্রে প্রথম যেটা আমাদের জানতে হবে সেটা হচ্ছে কতগুলো অ্যাজাম্পশন আমরা ধরে নিয়েছি, কারণ ওগুলো যদি না থাকতো আমাদের ইকুয়েশন যেগুলো আসবে, ইকুয়েশন অফ স্টেট, সেটা কিছু চেঞ্জেস আসতে পারতো। দ্যাটস ওয়াই এই অ্যাজাম্পশন গুলো খুব ইম্পর্টেন্ট। নেক্সট হচ্ছে দ্য ইকুয়েশনস অফ স্টেলার এভলিউশন, যেগুলো বলেছিলাম আগের দিন, কনজারভেশন অফ এনার্জি, মাস, মোমেন্টাম, সেখান থেকে আর লাস্টে রেডিয়েটিভ ট্রান্সফার। তো এই সমস্তটা কিছু নিয়ে আমরা সেই ইকুয়েশনস অফ স্টেলার এভলিউশন বের করব। তারপর ভিরিয়াল থিওরেম বলে একটা থিওরেম জানবো, যেটা কি করবে, যেটা আমাদের গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জির সঙ্গে ইন্টারনাল এনার্জি যেটা তাদের রিলেট করবে, তাদের মধ্যে একটা রিলেশন এস্টাবলিশ করবে। এন্ড সেখান থেকে কতগুলো ক্যারেক্টারিস্টিক টাইম স্কেলস জানবো, যার মধ্যে আগের দিন ডিনামিক্যাল টাইম স্কেলসটা আমরা পড়েছিলাম। আচ্ছা, লাস্ট ডে এইগুলো আমি বলে দিয়েছিলাম। আমাকে একবার তো কুইক বলে দাও, এই আইসোলেশন, ইউনিফর্ম ইনিশিয়াল কম্পোজিশন, স্ফেরিক্যাল সিমেট্রি, স্ট্যাটিক, নিউটনিয়ান গ্র্যাভিটির কি সিগনিফিকেন্স ছিল, একবার বলে যাও, কারণ যেহেতু রিপিট হচ্ছে। বলো কেউ একজন, সুশোভন বলো। মানে রিডিং করবো না এমনি বলবো, মানে না নিজের না মতো না, করে? বলো জাস্ট কনসেপ্টটা। আইসোলেশন ধরে নেওয়ার মানে কি আচ্ছা, ছিল? আইসোলেশন মানে হচ্ছে মানে স্টারের বাইরের লেয়ারের সাথে মানে কোনো মাস, মানে কোনো এক্সচেঞ্জ হবে না, কোনো রকম কোয়ান্টিটি এক্সচেঞ্জ হবে না, মানে স্টারটা পুরো রকম আইসোলেশনে আছে। না না মাস না আইসোলেশন, এনার্জি কিছু এক্সচেঞ্জ হবে না, আইসোলেশন, আইসোলেটেড সিস্টেম। আইসোলেটেড সিস্টেম। তার মানে তুমি বললে যে আইসোলেটেড সিস্টেম, দ্যাট মানে যেহেতু means it স্টার will not মানে, interact with the হ্যাঁ, entire system কোনো রকম বলো বলো। মানে স্টারের মানে ধরো সানের আশেপাশে অনেকটা দূর পর্যন্ত মানে কোনো রকম অবজেক্ট নেই, তাই কোন অবজেক্টের সাথে এক্সচেঞ্জ করবে, মানে সেই অবজেক্টই তো নেই, সেই জন্য এক্সচেঞ্জ হয় না কিছু। দ্যাট মিনস এই তারাগুলোর মধ্যে ডিস্টেন্সটা অনেক বেশি, তার ফলে ওর ওপর আশেপাশের তারাদের যে একটা ইন্টারাকশন সেটাকে কনসিডার করা অর্থহীন। দ্যাটস ওয়াই উই কনসিডার আ সিঙ্গেল স্টার, যেটাকে নিয়ে আমরা তার স্টেলার এভলিউশন দেখব, এবং সেক্ষেত্রে তার বাইরের সমস্ত নেবারে যারা রয়েছে সেই নেবারহুড ইন্টারাকশনটাকে আমরা এখানে অমিট করে দেবো। ইন দ্যাট সেন্স আ স্টার ইজ আইসোলেটেড, এটা আমাদের ফার্স্ট অ্যাজাম্পশন ছিল। সেকেন্ড কি ছিল? ইউনিফর্ম ইনিশিয়াল কম্পোজিশন, মানে প্রত্যেকটা স্টারই মোটামুটি মানে দুটো মেইন জিনিস নিয়ে তৈরি হয়, হাইড্রোজেন আর হিলিয়াম। তাদের অ্যাবান্ডেন্স সবচেয়ে বেশি, আর বাকি যে মেটাল গুলো পড়ে রইলো, মানে তার মানে হাইড্রোজেন আর হিলিয়াম ছাড়া বাকিগুলো সবই তো মেটাল। তো ওগুলোর কম্পোজিশন খুবই কম, আর এগুলো প্রায় ইউনিফর্ম, মানে প্রত্যেকটা স্টারের ক্ষেত্রে, মেইন সিকোয়েন্স স্টারের ক্ষেত্রে হাইড্রোজেন আর হিলিয়ামটাই করে থাকে আর কি। করে থাকবে, তার মানে অনেকটাই সোলার কম্পোজিশনকে রিজেম্বল করছে। আর সব থেকে ইম্পর্টেন্ট যেটা বলেছিলাম যে ওর মাস, ইনিশিয়াল মাসটা, হুম হুম সেই মাসটা কিন্তু এভলিউশনের সঙ্গে সঙ্গে চেঞ্জ হবে না। ঠিক আছে। হুম মাস থার্ড কনস্ট্যান্ট। পড়েছিলাম স্ফেরিক্যাল সিমেট্রি, মাস কনস্ট্যান্ট। থার্ড ছিল স্ফেরিক্যাল সিমেট্রি, হুম, বলো। স্ফেরিক্যাল সিমেট্রি মানে, স্ফেরিক্যাল সিমেট্রি হচ্ছে ওই রোটেশন, ম্যাগনেটিক ফিল্ড, এগুলো সব স্ফেরিক্যাল সিমেট্রি ধরে করা হয় প্রত্যেকটা স্টারের ক্ষেত্রেই। তার মানে দেখানো হয় যে আমরা যে গ্র্যাভিটেশনাল ফিল্ডের আন্ডারে স্টারটাকে ধরছি, সেই গ্র্যাভিটেশনাল ফিল্ডের কাছে তার ইয়ে কি বলে রোটেশনাল কিংবা ম্যাগনেটিক ফিল্ড সেগুলো অনেক কম, তার এফেক্টটা হুম অনেক হুম কম। এবং আমরা ফাইনালি যেটা দেখাতে পারি যে ওর রোটেশন, ওর এই যে এক্সিস্টেন্স, ওর যে সেলফ গ্র্যাভিটি, প্রত্যেকটা জিনিসই তার কিসের ওপর ডিপেন্ডেন্ট, ওর রেডিয়াস বা ডাইমেনশন, যেটা কিনা স্ফেরিক্যাল কোঅর্ডিনেট সিস্টেমে যে কোয়ান্টিটি গুলো হয়, মানে যে ভেরিয়েবল গুলো হয়, আর
theta phi এগুলোর উপর ডিপেন্ডেন্ট সো ইন দ্যাট সেন্স উই কনসিডার দ্যাট দ্য স্ফেরিক্যাল সিমেট্রি এক্সিস্ট উইদিন আ স্টার ফোর্থ ছিল স্ট্যাটিক বলো স্ট্যাটিক হচ্ছে স্ট্যাটিক বলতে বোঝাচ্ছে এখানে মানে স্টারটা নিজের অ্যাক্সিসের রেসপেক্টে মানে মানে রোটেট করছে না আর কি, মানে সেরকম রোটেশন নেই স্টারের, মানে স্টেবল, তার স্টারটা মানে স্টেবল। হ্যাঁ ওর মোশনটা টাইম ইন্ডিপেন্ডেন্ট মানে টাইম ডিপেন্ডেন্সি কোনো থাকবে না মোশনের উপর মানে বিশেষ টাইমের কিছু সঙ্গে স্টার ওটাই ছাড়া, মানে বলো নিউট্রন স্টার, পালসার এগুলো ছাড়া বাকিগুলো সবই প্রায় স্ট্যাটিক ধরে নেওয়া হয়। নিউট্রন স্টার পালসার এগুলো স্ট্যাটিক ছাড়া ধরে বাকি নেওয়া সব, হচ্ছে হ্যাঁ। রাইট আর হুম। আর লাস্ট ওয়ান নিউটনিয়ান, ওয়াজ নিউটনিয়ান নিউটনিয়ান গ্র্যাভিটি গ্র্যাভিটি, নিউটনিয়ান গ্র্যাভিটি এখানে কাজ করে, মানে ওই আইনস্টাইনের দ্যাট স্পেশাল থিওরি মিনস অফ রিলেটিভিটি ওটা ইউজ করা হয় না আর কি। gravity will be considered as a force here এটা ফিল্ড হুম হুম হুম। ক্লিয়ার আচ্ছা তারপরে এইগুলো আমরা রিপিট করার কিছু নেই এখান থেকে চলে আসছে আচ্ছা এখানে আরো দুটো অ্যাজাম্পশন খুব ইম্পর্টেন্ট যে অ্যাজাম্পশন গুলো এখানে দেওয়া রয়েছে দেখো মিন ফ্রি পাথ অফ দ্য গ্যাস মাচ লেস দ্যান দ্য সাইজ অফ আ স্টার এই কথাটা খুব ইম্পর্টেন্ট একটা সাইজের স্টার মিন ফ্রি পাথের ডেফিনিশন কি ছিল অভিরূপ বলো মিন ফ্রি পাথ এর আগেও পড়েছো হুম L equals to 1 by kappa rho mean free path 1 by 1 by that is mathematical ওটা তো ম্যাথমেটিক্যালি বললে তো হোয়াট ইউ মিন বাই মেইন ফ্রি পাথ নট ইন ইভেন অ্যাস্ট্রোফিজিক্স এর আগেও তো মিন ফ্রি পাথ পড়েছো মানে মিন ফ্রি পাথ কাকে বলে বলো মিন ফ্রি পাথ মানে ও নিজের মানে কতটা ফ্রিলিও যেতে পারছে, তো মানে যত সব এলিমেন্টসগুলো কতটা ফ্রি স্টেটে সে ঘুরতে পারছে, এটাই হচ্ছে কতটা পাথ সে অতিক্রম করতে পারছে কোনো রকম মানে বাধা বিপত্তি ছাড়া, সেটাই হচ্ছে মিন ফ্রি পাথ। তুমি কিভাবে মেজার করো হাউ ডু ইউ ডিফাইন অর হাউ ডু ইউ মেজার দ্য মিন ফ্রি পাথ the distance between two successive collisions এই টাইমটা পড়েছিলে না হ্যাঁ দ্যাট মিন্স তুমি ধরো দুটো পয়েন্টে তুমি ধরো ওখানে ধরো ওটা তো একটা কেমিক্যালি কম্পোজিশন ধরো প্রোটন রয়েছে বা কিছু রয়েছে তো তুমি কি করছো ওর যে রিয়াকশনটা হচ্ছে দুটো প্রোটন প্রোটনের যদি কলিশন বা ইন্টারাকশন হয় তাদের যে মিন ফ্রি পাথ লেন্থটা হবে সেটা ওর স্টারের তুলনায় অনেক অনেক ছোট তার মানে ওদের ইন্টারাকশনটা খুব কাছাকাছি হচ্ছে ঠিক আছে এবং এই লোকালি থার্মোডাইনামিক ইকুইলিব্রিয়াম সিস্টেম হ্যাজ ডিফারেন্ট টেম্পারেচারস এট ডিফারেন্ট পয়েন্ট এটা হচ্ছে এই ফার্স্ট অ্যাজাম্পশনের একটা কি বলো কোরোলারি হিসেবে বলতে পারো সেটা কি বোঝাচ্ছে যেহেতু তুমি খুব কাছাকাছি দুটো পয়েন্ট মাপছো স্টিল সেই দুটো পয়েন্টের আলাদা আলাদা তুমি টেম্পারেচার পাবে দুটো পয়েন্টে কখনো তুমি সেম টেম্পারেচার পাবে না সো থার্মোডাইনামিক ইকুইলিব্রিয়াম আগে একটা লোকালি কথা জুড়ে দেওয়া হয়েছে হতে পারে এন্টায়ার সিস্টেম ইজ আন্ডার থার্মোডাইনামিক ইকুইলিব্রিয়াম দ্যাট ইজ দ্য টেম্পারেচার ইজ নট চেঞ্জিং বাট তুমি যেহেতু খুব ছোট ডিস্টেন্সে একটা ইন্টারাকশনকে দেখছো ইন দ্যাট সেন্স at the two different points you will get two different temperatures second one is the equilibrium between matter and radiation তার মানে কি ধরো আমি আজকে পৃথিবীতে বসে রয়েছি আমার কাছে সূর্য থেকে যে আলোটা আসছে মাঝখানের একটা অনেকটা জায়গা অনেকটা ইন্টারস্টেলার মিডিয়াম কিংবা অনেকটা বড় অ্যাটমসফিয়ারও ক্রস করে আসছে সো সবসময় আমরা এটা বলতেই পারি যে যত amount of energy star থেকে বেরিয়েছিল রেডিয়েট করেছিল the entire thing is not reaching us কারণ মাঝখানে অ্যাবজর্পশন হচ্ছে অল কিন্তু যদি তাই না হয় আমরা ধরে নিই যে স্টারের সারফেস থেকে ইনার থেকে বাইরে আসছে যে ইনার টু আউটার সারফেস এই যে রেডিয়েশনটা হচ্ছে সেই রেডিয়েশনটা যদি ম্যাটারের সঙ্গে ইকুইলিব্রিয়ামে থাকে দ্যাট মিনস যতটা অ্যামাউন্ট অফ এনার্জি ওর ইনার কোর থেকে রেডিয়েট হতে শুরু করলো দ্য সেম অ্যামাউন্ট অফ এনার্জি ইজ রিচিং to the outer surface of the star in that sense the temperature of the matter is same with that of the radiation ওখানে কেটে গেছে ওটা রেডিয়েশন হবে ঠিক আছে বোঝা গেছে তাহলে তুমি যদি ইনার সারফেস বা আউটার সারফেসের মধ্যে কোনো টেম্পারেচারের পার্থক্য পাবে না ইন কেস অফ সান এই সান বলছি স্টার ক্লিয়ার আর আগের দিন আমি বলেছিলাম যে ইকুয়েশন গুলো আমরা তৈরি করব সেখানে আমরা কিসের কিসের ডিপেন্ডেন্সি রাখবো টেম্পারেচার প্রেসার ডেন্সিটি অল এই সবের থাকবে লাস্টে আর একটা জিনিস দেখো এই জিনিসটা একটু অন্য রকমের ক্যালকুলেশন দেখি মানে এই মাস ফ্র্যাকশনেরও একটা তোমার কনজারভেশন হয় সেটা তোমাদের মনে হয় সিলেবাসে সেভাবে নেই তো আমি দেখে নেবো যদি নাও থাকে স্টিল জেনে রাখো ভেরিয়েবলস এর মধ্যে আর একটা ভেরিয়েবল হচ্ছে মাস ফ্র্যাকশন অফ এলিমেন্টস কারণ এটা থেকেও একটা স্টেট অফ ইকুয়েশন অফ স্টেট আসবে বোঝা যাচ্ছে এতদূর বুঝতে পেরেছো
ফাইন। আগের দিন ইকুয়েশন অফ স্টেলার স্ট্রাকচারের প্রথম যেটা ছিল কনজারভেশন অফ মাস, যেটা কি নাম ওর, সুশোভন এক্সপ্লেন করেছিল। এই আঁকাটাই এক্সপ্লেন করেছিল তো তুমি, স্ফেরিক্যাল শেল ধরে, হ্যাঁ হ্যাঁ এই যে ডি আর ভিতরে একটা হ্যাঁ 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 শেল ধরে ওটাই নিচে আছে ক্যালকুলেশনটা, ওটা নিজের মোমেন্টামটা দিয়ে। যাই হোক, তুমি যে ক্যালকুলেশনটা করেছিলে সেটা থেকে এই ইকুয়েশনটায় আমার আর কিছু বলার নেই। আর ল্যাগ্রাঞ্জিয়ান কোঅর্ডিনেটসটা কেন ইউজ হয়েছিল জাস্ট একবার বলে দাও। বলেছিলাম আগের দিন, মানে why we are inverting the differential equation, dm dr না মাসটা রেখে why we are dr dm. মাসটা তো কনস্ট্যান্ট থাকছে, সেই জন্য ডিএম করা হয়েছে। So we are basically interested in the variation of distance with respect to the mass, because mass is not changing with the evolution. তাহলে এখানে আমার কিছু বলার নেই। আচ্ছা, এরপরে হচ্ছে কনজারভেশন অফ মোমেন্টাম। এটা আগের দিন ডিরাইভ বা এক্সপ্লেন ছিল না, তোমরা শুধু এই জিনিসটা আসছে কিনা সেটা ভেরিফাই করেছিলে, রাইট? এইটা ভেরিফাই করেছিলে তো? আচ্ছা, এখানে দেখো কনজারভেশন অফ মোমেন্টাম বলতে আগের দিন একটা কথা বলেছিলাম, সেটা হচ্ছে যেই ফোর্সটা ওর গ্র্যাভিটির জন্য আসবে, দ্যাট শুড বি ব্যালেন্সড বাই দ্য ফোর্স ডিউ টু দ্য প্রেসার গ্রেডিয়েন্ট। এই কথাটা বলেছিলাম তো আগের দিন। কনজারভেশন অফ মোমেন্টামে কি বলেছিলাম? দ্য ফোর্স ডিউ টু দ্য gravitational pull should be balanced by the force due to the pressure gradient. এই কথাটা মনে পড়ছে কি? এইটাই হচ্ছে কনজারভেশন অফ মোমেন্টামের কন্ডিশন। হ্যাঁ বলো। না ঠিক আছে। সো তুমি দেখো, দ্য ইকুয়েশন অফ মোশন বাদিকে ডেল্টা এম আর ডাবল ডট, তার মানে মাস ইনটু অ্যাক্সিলারেশন, দ্যাট ইজ দ্য ফোর্স, দ্যাট ইজ ইকুয়াল টু, এটা কি গ্র্যাভিটেশনাল ফোর্স। ডেল্টা এমটা কি? আমি ধরে নিচ্ছি এই ডি আর ভি তে একটা রিং, যার মধ্যে যে মাসটা রয়েছে সেটাই হচ্ছে ডেল্টা এম, ঠিক আছে? আচ্ছা, যদি সেটা হয় তাহলে জি এম ডেল্টা এম বাই আর স্কোয়ার প্লাস পি আর এস মাইনাস পি আর প্লাস ডি আর এস, এইটাকে এক্সপ্লেন করতে পারবে? এখানে কি লিখতে চেয়েছে পি আর এস মাইনাস পি আর প্লাস ডি আর এস বলতে? অভিরূপ, এই যে টার্মটা, এটা তো তোমরা বুঝতে পারছো, জি এম এম বাই আর স্কোয়ার, যেহেতু আমি এই ইনার সারফেসটার সঙ্গে এই রিংটা, ব্লু কালারের রিংটা, তাদের গ্র্যাভিটেশনাল পুল ধরলাম, দ্যাটস ওয়াই জি এম ডেল্টা এম বাই আর স্কোয়ার, এবার ডেল্টা এম ইজ দ্য মাস অফ দিস রিং, এই ব্লু রিংটার মাস। এবার আমি বললাম এই পি আর এস মাইনাস পি আর প্লাস ডি আর এস, এটা কি বোঝাচ্ছে? মানে ওই যে রিংটা থেকে রিংটার যে ইয়ের প্রেসারটা সেটাকেই বোঝাচ্ছে। ঠিক রিংটার প্রেসার নয়, বেসিক্যালি দিস ইজ সামথিং ইনওয়ার্ড এন্ড আউটওয়ার্ড প্রেসার। এখানে দুটো অ্যারো দেখতে পাচ্ছ, একটা রেড দিয়ে which is showing the inward pressure আর একটা আউটওয়ার্ড প্রেসার। সো তুমি যখন এই প্রেসারটা নিচ্ছ, সেই প্রেসারটা কি জাস্ট পি আর ইনটু এস, অর্থাৎ এই সারফেসে যতটা সারফেস এরিয়া যদি এস হয়, তাহলে তার মধ্যে যতটা তোমার প্রেসার সেটা যদি পি আর হয়, দেন ফোর্স উইল বি প্রেসার ইনটু এরিয়া, তাই তো? ফোর্স প্রেসার ইনটু এরিয়া তো? Fine. Next one is the outward pressure. That's why here is a negative sign. এবং সেই প্রেসারটা দিচ্ছে এই সারফেসে, যেটা কিনা r প্লাস ডেল্টার পজিশনে বসে রয়েছে। সো p is a function of r plus dr into s, এবং সেই এসটাও কি এর সারফেস এরিয়াটা। বোঝা যাচ্ছে? তাহলে তুমি যদি এই ইকুয়েশনটা করো, তারপরে আমি এই পি আর মাইনাস পি আর প্লাস ডিআর কে টেলর এক্সপ্যানশন করব। টেলর এক্সপ্যানশন করলে কি পাবো? পি আর প্লাস ডিআর কে উই ক্যান রাইট অ্যাজ ডিপি ডিআর ইনটু ডিআর। তুমি টেলর এক্সপ্যানশন করলে কি পাবে বলো? পি আর মাইনাস পি আর প্লাস ডিআর, এই পি আর প্লাস ডিআর কে কি লিখতে পারবে? পি আর প্লাস ডিপি ডিআর ইনটু ডিআর, এটা লিখতে পারবে টেলর সিরিজ এক্সপ্যানশনে। তো ফার্স্ট দুটো টার্ম কেটে মাইনাস ডেল পি ডেল আর ডিআর পড়ে থাকবে। এবার সেটাকে তুমি যদি এই ইকুয়েশনে পুট করো, তাহলে দেখো ডেল্টা এম ইজ এ কনস্ট্যান্ট, এই রিং এ যতটা মাস সেটা যদি কনস্ট্যান্ট হয়ে যায়, তাহলে সেই কনস্ট্যান্টটাকে আমি ভাগ করে দিচ্ছি। একটু ভালোভাবে বোঝো স্টেপ গুলো। ডেল্টা এম দিয়ে ভাগ করলাম, তাহলে বাদিকে আর ডাবল ডট ইকুয়াল টু মাইনাস জি এম বাই আর স্কোয়ার মাইনাস ডেল পি ডেল আর ইন্টু ডিআর ইন্টু 1 বাই ডেল্টা এম থাকবে। এবার সেই 1 বাই ডেল্টা এমটাকে রিপ্লেস করা হয়েছে রো এস ডিআর দিয়ে, সেটা পুট করে ফাইনালি ইউ উইল গেট দিস ইকুয়েশন। দেখো এই ইকুয়েশনটা আসছে কিনা, আমি যেটা বললাম স্টেপ বাই স্টেপ, whether it is coming or not, বলো দেখে।
হ্যাঁ আসছে। আসছে তো? So now in hydrostatic equilibrium R double dot equal to 0. That mean তুমি আগের দিন হাইড্রোস্ট্যাটিক ইকুইলিব্রিয়াম বলতে কি বলেছিল? সুশোভন বলেছিল, আরেকবার রিপিট করো। ওই তো স্টারের ক্ষেত্রে মানে গ্র্যাভিটেশনাল মানে অ্যাট্রাকশন ফোর্স আর রেডিয়েশন প্রেসারটা মানে ব্যালেন্স করছে একে অপরকে। Radiation pressure, আচ্ছা প্রেসার ডিফারেন্সের জন্য ফোর্সটা দে উইল ব্যালেন্স ইচ আদার। দ্যাট মিন্স ইট উইল হ্যাভ নো মোশন। তাহলে অ্যাক্সিলারেশনটা 0, সেই কন্ডিশনটা লিখে তারপরে দেখো ওই কন্ডিশনটা লিখেছে del p del r equal to minus rho gm by r square which is negative, therefore pressure decreases outward. এই কনক্লুশনটা আগের দিনও বলেছিলাম, তাই তো? আচ্ছা, এইটা থেকে তুমি dpdr equal to minus rho gm by r square in hydrostatic equilibrium পেয়ে গেলে। dm dr equal to 4 pi rho r square, এটা আগের দিন বলেছিলাম কিভাবে আসে। হ্যাঁ আরেকবার বলে দাও, কারণ পুরোটাই যখন রিপিট হচ্ছে একবার বলে দাও। ওই একটা শেল ধরা হয়, শেলটা থিকনেস dr আর তার মানে শেলটার এরিয়া হচ্ছে 4 পাই r স্কয়ার, ভলিউম 4 পাই r স্কয়ার dr, ডেনসিটি রো, সেজন্য মাস 4 পাই r স্কয়ার রো dr, dm মানে dm equals to 4 পাই r স্কয়ার রো dr, dm dr equals to 4 মানে পাই 4 বাই 3 পাই r কিউব রো সেখান থেকে। হুম এই ইকুয়েশনটাকে বক্স করবে, এটা আমাদের একটা হাইড্রোস্ট্যাটিক কি বলে, সরি, স্টেলার ইভলিউশনের একটা স্টেট অফ ইকুয়েশন অফ স্টেট। ঠিক আছে, এই অবধি বোঝা গেছে তো? অভিরূপ বুঝতে পেরেছো? আচ্ছা, এরপরে হচ্ছে আমি বের কর, এখানে না একটা গন্ডগোল হয়েছে, এই অবধি ঠিক ছিল, প্রেসার অ্যাট দ্য সেন্টারটা এখানে বসা উচিত ছিল। ঠিক আছে, এটা আমি কারেক্ট করে দিয়ে দেবো। এরপরে আমি এই ইকুয়েশনটাকে ইন্টিগ্রেট করছি কি থেকে কি অবধি, 0 থেকে ক্যাপিটাল এম। 0 থেকে ক্যাপিটাল এম মানে আমি এন্টায়ার মাসটাকে ধরে নিলাম, অর্থাৎ এই পুরোটার মাসটাকে। তাহলে তাই যদি আমি করি 0 থেকে ক্যাপিটাল এম অবধি যদি আমি ইন্টিগ্রেট করি, তাহলে আমার প্রেসারের ইন্টিগ্রেশনও কি হয়ে যাবে, প্রেসার অ্যাট সেন্টার টু প্রেসার অ্যাট দ্য সারফেস, মানে পি অফ এম হচ্ছে এখানে প্রেসার অ্যাট দ্য সারফেস, এই সারফেসের উপর প্রেসারটা, তাই তো? এই ইন্টিগ্রেশনের লিমিটটা কি বোঝা গেল? হোয়াট ইজ, হ্যাঁ হ্যাঁ বোঝা গেল। আচ্ছা, এবার আমাকে বলো তারপরের লাইনটায় কি লেখা হয়েছে, ইন্টিগ্রেটিং দ্য ইকুয়েশন pm minus p0 equal to minus 0 to m gm by 4 pi r, যেখানে pm will be 0। why pm will be 0? pm টা কি আমি এক্ষুনি বললাম, pm টা কি কেউ বলো? না 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 না, ইনার সারফেসের নয়, সারফেসের প্রেসার 0 হয়, এইটার উপরের প্রেসার, এইটা। স্টারের এবার একদম এখানে বাইরের আমি প্রেসার 0, বলছি দুটো প্রেসার। হ্যাঁ বলো, কি বলছো তুমি? স্টারের একদম আউটার যে সারফেস সেখানে তো প্রেসার নেই কোনো, সেটাই বলছি। প্রেসার নেই, রাইট। কেন নেই? বিকজ এই সারফেসটা ভেতরের দিকে একটা ইনওয়ার্ড প্রেসার দিচ্ছিল আর এই একটা বাইরের দিকের প্রেসার দিচ্ছিল, তার মানে এই শেলটার দুটো প্রেসার রয়েছে, একটা ইনওয়ার্ড একটা আউটওয়ার্ড। বাট এই এন্টায়ার সারফেসটার উপরে ইটসেলফ কোনো প্রেসার মাসটা দিতে পারছে না, এই যে টোটাল ক্যাপিটালের মাস তার কিন্তু নিজস্ব কোনো প্রেসার সারফেসের উপর নেই, দ্যাটস ওয়াই pm 0। তাহলে সেখান থেকে p at center তুমি বার করে নিতে পারবে। আর সেখানে একটা অ্যাজাম্পশন কাজে লাগানো হয়েছে, যেটা নিচে লেখা রয়েছে, স্মল r is approximated with the capital R, that is radius of the star, কারণ স্মল r ক্যাপিটাল r এর থেকে অনেক ছোট। এক মিনিট, একটা কল এসে গেছে, তোমরা ইন্টিগ্রেশনটা অবধি দেখো, ঠিক আছে? আমি কলটা রিসিভ করে করছি। হুম হ্যাঁ, তো ইয়েটা বোঝা গেল, এর আগে অবধি বোঝা গেছে? প্রেসার অ্যাট দ্য সেন্টার এটা বার করতে দিতে পারে, কিন্তু এই p0 gm স্কয়ার বাই 8 পাই r টু দি পাওয়ার 4, এটা ইম্পর্টেন্ট একটা রেজাল্ট, সেন্টারের প্রেসার বার করা। মানে তোমাদের তো এরকম ভাবে দেবে না যে ইয়ে কি বলে
প্রেশারের এক্সপ্রেশন বার করো বা কিছু, তোমাদের ডিরেক্ট বললো যে কোনো একটা স্টারের ক্ষেত্রে সেন্টারে প্রেশার কত বা কত হবে বা শো দ্যাট বলে এই এক্সপ্রেশনটা। তো বোঝা গেছে এই অবধি? হ্যাঁ দিদি। নেক্সট আসছে হিট অ্যান্ড, এটা আবার কি হলো? Heat and work. হিট অ্যান্ড ওয়ার্কে তাহলে সেখানে কি বলছি, তিনটে কোয়ান্টিটি এখানে ডিফাইন রয়েছে। দেখো ডেল্টা এফ, ডেল্টা কিউ, ডেল্টা ডাব্লিউ। ডেল্টা এফ ইজ এ চেঞ্জ দ্যাট occurs in the value of f during delta t. f টা যে কোনো একটা ফিজিক্যাল কোয়ান্টিটি ধরে। delta w is the work done on it. তাহলে আমরা জানি ডেল্টা ডাব্লিউ ইকুয়াল টু মাইনাস পি ডেল্টা ডেল্টা অফ ডিভি। তার মানে আমাকে একটা কথা বলো, ডেল্টা ডাব্লিউ নেগেটিভ হওয়া বা পজিটিভ হওয়া দিয়ে কি কনক্লুশন টানা যায়? নেগেটিভ হলে ওয়ার্ক ডান অন ইট হয়, আর পজিটিভ হলে ওয়ার্ক নাকি ডান, উল্টোটা বললাম? নেগেটিভ হলে কি ওয়ার্ক ডান কি? ওয়ার্ক ডান বাই ইট হয় তো। ওয়ার্ক ডান পজিটিভ হলে ওয়ার্ক ডান বাই এক্সটার্নাল প্রেসার হয়, নেগেটিভ হলে ওয়ার্ক ডান অন ইট হয়। সিস্টেম হয়। রাইট। সো আমরা ইন জেনারেল মাইনাস পি ডেল্টা ডিভি ধরে করি, তারপরে ডাব্লিউ এই ডেল্টা ভি এর সাইনটা whether it is compressed or expanded সেই ওয়াইজ ডেল্টা ভি সাইনটাকে আমরা বসাই, সেই হিসেবে ডেল্টা ডাব্লিউ পজিটিভ আসছে না নেগেটিভ আসছে সেখান থেকে কনক্লুড করি। সো এই নেগেটিভ সাইনটা দিয়ে বলে দিও না যে ডেল্টা ডাব্লিউ মানে হচ্ছে তোমার ওয়ার্ক ডান অন দ্য সিস্টেম বা কিছু, ডেল্টা ভি এর উপর ডিপেন্ড করবে। আচ্ছা, সো আমি এখানে মাইনাস পি ডেল্টা ডিভি, এটা তো বুঝতে পেরেছো কেন এসছে। থার্মোডিনামিক ইকুইলিব্রিয়াম তোমরা জানো যে, সরি থার্মোডিনামিক প্রসেসের ক্ষেত্রে যখন ওয়ার্ক ডানটা হয়, এটা কি প্রসেস? পিডিভি কখন ইউজ হয়? পিডিভি কখন ইউজ হয় ডেল্টা ডাব্লিউ তে? আইসোথার্মাল। আইসোথার্মাল আর একটা কন্ডিশন আছে আইসোবারিক। পিভি তো ডিপি বারিক। সো ইন দ্যাট কেস রাইট। এবার হচ্ছে আমি কি করলাম, অ্যাডজাস্ট করলাম ডেল্টা ভি বাই ডেল্টা এম ইনটু ডেল্টা এম করে। নাও দিস ডেল্টা এম ইজ কনস্ট্যান্ট, সো সেটা বেরিয়ে এলো। এবার ডেল্টা ভি বাই ডেল্টা এম মানে কি? ভলিউম বাই মাস 1 বাই রো। এই অবধি বোঝা গেছে? এই অবধি কি বোঝা গেছে অভিরূপ? কোথায় আছো গো, করছো আস্তে আস্তে? আচ্ছা, নেক্সট হচ্ছে ডেল্টা কিউ। কিউ হচ্ছে কি বললাম, ডেল্টা কিউ ইজ দ্য অ্যামাউন্ট অফ হিট অ্যাবজর্বড অর এমিটেড। সো ইট ইজ ইকুয়াল টু কিউ ডেল্টা এম ডেল্টা টি। অর্থাৎ যদি আমি ডেল্টা টাইমের জন্য কতটা হিট চেঞ্জ হচ্ছে সেটা দেখি, সেক্ষেত্রে স্মল কিউ ইন্টু ডেল্টা এম ইন্টু ডেল্টা টি প্লাস এফ অফ এম ডেল্টা টি মাইনাস এফ অফ এম প্লাস ডিএম ডেল্টা টি। সেখান থেকে আবার টেলর সিরিজ এক্সপানশন করে এটা করা যায়। এফ অফ এম আর এফ অফ এম প্লাস ডেল্টা এমটা কি বলতে পারবে? কি হলো? এম, আর এফ অফ এম প্লাস ডেল্টা এম যেটা, সেটা হচ্ছে দেখি আউটার সারফেসের জন্য। তাহলে এখানে এফটা কি? এফটা কি? হ্যাঁ, তো ওয়ার্ক ডান বোঝাচ্ছে, ইনওয়ার্ড আর আউটওয়ার্ড। ইনওয়ার্ড আর আউটওয়ার্ড ওয়ার্ক ডান বোঝাচ্ছে। তার মানে আমার এখানে যে অ্যাপ্রক্সিমেশনটা করা হয়েছে, অ্যাপ্রক্সিমেশনটা মানে এটা ধরে নেওয়া হয়েছে, এই এফ অফ এম আর এফ অফ এম প্লাস ডিএম তার সঙ্গে তাদের ডিসপ্লেসমেন্ট গুণ করতে হয় টু ফাইন্ড আউট দ্য ওয়ার্ক ডান। তো ধরে নেওয়া হচ্ছে ইউনিট ডিসপ্লেসমেন্টের ক্ষেত্রে কতটা ওয়ার্ক ডান হচ্ছে সেইটা, রেট অফ নিউক্লিয়ার এনার্জি পার ইউনিট মাস বের করবে এরপর। তো সেখানে ডেল্টা কিউ বার করার সময় এই এফ অফ এম ডেল্টা টি মাইনাস এফ অফ এম প্লাস টি এম ডেল্টা টি অ্যাকচুয়ালি ইজ দ্য চেঞ্জ ইন দ্য ওয়ার্ক ডান পার ইউনিট ডিসপ্লেসমেন্ট। বোঝা গেছে? এই এফ এম ডেল্টা টি মাইনাস এফ অফ এম প্লাস ডিএম ইন্টু ডেল্টা টি, এই পুরোটা হচ্ছে দ্য চেঞ্জ ইন ওয়ার্ক ডান পার ইউনিট ডিসপ্লেসমেন্ট ইন টাইম ডেল্টা টি। বোঝা গেছে? তো সেটা যদি হয়, তুমি দেখতে পাচ্ছ এখানে আবার ওই টেলর সিরিজ এক্সপ্যানশন থেকে এটা আসছে। এবার কথা হচ্ছে আমি যদি ইন্টারনাল এনার্জি পার ইউনিট মাস ইউ ডিফাইন করি, তাহলে ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স আমাকে কি বলে?
টোটাল ইউ হয়ে যাবে ইউ ইন্টু ডেল্টা এম, দ্যাট মিনস ডেল্টা U delta M equal to delta Q plus delta W, যেটা ফার্স্ট ল অফ থার্মোডিনামিক্স। সেখান থেকে ডেল্টা এমটা যেহেতু কনস্ট্যান্ট, ইট উইল কাম আউটসাইড দ্য ব্র্যাকেট, এবং বাইরে এসে ডেল্টা এম ডেল্টা ইউ ইকুয়াল টু কিউ মাইনাস ডেল এফ ডেল এম, ডেল্টা এম ডেল্টা টি এখান থেকে বসানো হয়েছে, আর এই মাইনাস পি ডেল্টা এম ডেল্টা 1/ρ সেটা এই ডেল্টা ডাব্লিউর এক্সপ্রেশন বসিয়েছে। তারপর সেই পুরো জিনিসটাকে ডেল ইউ ডেল টি অর্থাৎ টি এর রেসপেক্টে দুদিকে ডেরিভেটিভ করে তোমার আলটিমেটলি যে ফর্মটা এসছে সেইটা হচ্ছে এই ফর্মটা। দেখো এটা বুঝলে কিনা, এই ইকুয়েশনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা ইকুয়েশন, এই প্রুফটা আসে, এই প্রুফটা আসে, এটাকে ব্লক করো, আর এটা বুঝলে কিনা আমাকে বলো। আগের দিন এটা ছিল না এই পিডিএফটা। এখানে ডেল কিউ ইকুয়ালস টু ডেল ইউ প্লাস ডেল ডাব্লিউ নেওয়া হলো না কেন? কি ডেল কিউ ইকুয়াল টু ফার্স্ট ল যেটা ডেল কিউ ইকুয়ালস টু ডেল ইউ প্লাস ডেল ডাব্লিউ তে নেওয়া যেত। ডেল কিউ ইকুয়াল টু ডেল ইউ প্লাস ডেল ডাব্লিউ, হুম, ফার্স্ট ল অফ থার্মোডিনামিক্সটা কি হয়? সেরকম ভাবে নিয়েছে। ঠিক না আছে, ওরম ভাবে না, বলো আমাকে ফার্স্ট ল অফ থার্মোডিনামিক্সটা কি হয়? ডেল কিউ ইকুয়ালস টু ডেল ইউ প্লাস ডেল ডাব্লিউ। আর তোমাকে আমি ইয়েটা কি বললাম, কি বলে ডেল্টা ডাব্লিউ সাইনের ক্ষেত্রে কি অ্যাজাম্পশন বললাম? না তুমি একটু ইয়ে বলছো, তুমি আরেকবার বলো কি বললে? ডেল ডেল্টা কিউ, ইউ ইকুয়াল টু ডেল্টা ইউ প্লাস ডেল্টা ডাব্লিউ বললে? হুম। আচ্ছা যদি তাই হয় তাহলে ডেল্টা ডাব্লিউর ক্ষেত্রে আমার এখানে ভিটা, যে ভিটা নিচ্ছে সেই ভিটাকে ডেল্টা ভিটাকে আমরা ধরে নিচ্ছি কি হচ্ছে নেগেটিভ। আচ্ছা, ওই নেগেটিভটা দিকে এলে পজিটিভ হয়ে যাচ্ছে। আচ্ছা, ইন দ্যাট সেন্স, কারণ এখানে ওয়ার্ক ডান অন ইট, দেখো ডেল্টা ডাব্লিউ মেনশনড আছে, দ্য ওয়ার্ক ডান অন ইট, দেয়ারফর ইট হ্যাজ টেকেন দ্য পজিটিভ সাইন, মানে নেগেটিভ নেগেটিভে পজিটিভ হয়েছে। ঠিক আছে। বুঝতে পারলে? হুম। যদি বাই দ্য সিস্টেম হতো তাহলে নেগেটিভ থাকতো। ঠিক আছে। তারপরেরটা অভিরূপ, তাহলে এই অবধি ক্লিয়ার। থার্মাল ইকুইলিব্রিয়ামে এই ডেল ডেল টি পার্টটা জিরো হবে কেন? স্ট্যাটিক থাকবে তো, তাহলে টাইমের রেসপেক্টে চেঞ্জ করবে না, সেখান থেকে ইউ উইল গেট কিউ মাইনাস ডেল্টা ডেল এফ ডেল এম ইকুয়াল টু জিরো, সেখান থেকে কিউ ইকুয়াল টু ডেল এফ ডেল এম, দুদিকের ইন্টিগ্রেশন করেছে উইথ রেসপেক্ট টু কি বলে একদিকে ডিএম কে করেছে, জিরো থেকে ক্যাপিটাল এম এন্টায়ার মাসের জন্য করে এল মানে লেটেন্ট হিটটা প্রুফ করেছে। তো তোমার যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এই অবধি প্রুফ আসে, ঠিক আছে? এই অবধি প্রুফটা ইম্পর্টেন্ট আছে। টোটাল এনার্জি করার জন্য কি করেছে টোটাল, সুশোভন আমাকে এক্সপ্লেন করো এই লাইনটা, যে টোটাল এনার্জিটা কি করেছে। খুব ইজি, আগেরটার জিনিসই, জাস্ট ইন্টিগ্রেশন ওভার টোটাল এম, তার কিছু অ্যাডজাস্টমেন্ট হয়েছে। সুশোভন? হ্যাঁ, তো 0 থেকে m অবধি ইন্টিগ্রেট করেছে। করলাম। পরের লাইনে, পরের লাইনে, ও আচ্ছা লাইনগুলো বলবো। ডেল ডেল টি 1/ρ ইকুয়ালস টু, রো কে রিপ্লেস করেছে ডেল ভি ডেল এম দিয়ে, তারপর ওই আরেকটা রিপ্লেস করেছে ডেরিভেটিভের প্রপার্টিজ দিয়ে, এমটা বাইরে, ডেরিভেটিভের প্রপার্টি, রাইট? এমটা বাইরে দিয়ে টিটা ভেতরে ঢুকিয়েছে, তারপর ডেল ভি ডেল টি বার করেছে। ভি ছিল কি 4/3 পাই আর কিউ, সেখান ওখান থেকে থেকে ডেরিভেটিভ করেছে 4 পাই আর স্কয়ার ডি আর ডিটি, তারপরে ডেরিভেটিভে ভ্যালুটা বসিয়ে দিয়েছে, ডেরিভেটিভের ভ্যালুটা বসিয়েছে। আচ্ছা, বসিয়ে দিয়ে না আবার ভ্যালু বসাইনি, এখনো ভ্যালু বসাইনি। তুমি প্রথম এই টার্মটাকে এক্সপ্লিসিটলি সেখানে লিখেছে, লিখে এর ডেরিভেটিভটা করে এই ইকুয়েশনটা লিখেছে। এটা তো বাইপাস করেছে, রাইট, বাইপাস করে। এবার পি ডেল ভি ডেল টি জিরো কেন করলো আমাকে বলতে পারবে? ই ডেল ভি ডেল টি জিরো কেন করলো? আচ্ছা এখানে একটা জিনিস ঠিক করবে, এর ইয়েটা দেওয়া হয়নি, লিমিটে এখানে জিরো, এখানে ক্যাপিটাল এম থাকবে। এটা জিরো করার কারণ হচ্ছে ইন দ্য ফার্স্ট কেস, মানে যখন আপার লিমিট কনসিডার করছো, তার মানে কি ক্যাপিটাল এম, পি অফ ক্যাপিটাল এম জিরো, তাহলে এটা জিরো, তাই তো? পি অফ ক্যাপিটাল এম জিরো, সারফেসে প্রেসার জিরো, আর নেক্সটে যখন জিরো বসাচ্ছ তখন কি ভলিউম তো থাকছে না, ভলিউম জিরো, ভলিউমটাই চেঞ্জ জিরো হয়, তা সেই ক্ষেত্রে ভিটা যেহেতু জিরো হয়ে যাচ্ছে সেন্টারে, দ্যাটস ওয়াই পুরো এই যে পার্টটা পি ডেল ভি ডেল টি উইদিন দ্য রেঞ্জ জিরো টু ক্যাপিটাল এম সেটা জিরো হয়ে যাবে।
অভিরূপ বোঝা গেছে? আচ্ছা, তারপরে তো ওটাকে ভেঙে বাইপার্সের নিয়মে সেকেন্ড টার্মটা এসছে, সেখান থেকে এর পরেরটা বলো, সুশোভন বলো। এবার ইকুয়েশন মোশন সলভ করার সময় আমরা লেফট হ্যান্ড সাইডে রাইট হ্যান্ড সাইডে একটা করে ডি আর ডিটি গুণ করি, সেখানে গুণ করা হয়েছে, হুম, করে করে আবার সেটাকে ইন্টিগ্রেট করে। এটা তো তোমরা জানো, এই আর ডট আর ডাবল হুম ডট হুম মানে হুম হাফ অফ আর ডট স্কোয়ার হয়, সেটা তো হ্যাঁ হ্যাঁ জানো। হ্যাঁ ডিএম এসছে, সেটাকে এখানে সাজিয়ে লিখেছে, একইভাবে ওই অ্যাডজাস্টমেন্ট করে সাজিয়ে লেখা হয়েছে, জাস্ট ওই মানে টার্ম গুলোকে একটু গুছিয়ে লেখা হয়েছে, আর কিচ্ছু না। সো এটা হচ্ছে তোমার যে ইকুয়েশনটা পেলে সেটা, এইটাকে বক্স করা দরকার, উপরেরটা বক্স রয়েছে, এইটাকে বক্স করতে হবে, ঠিক আছে? এইটা এলো তোমার টোটাল রেট। এবার সাম উইথ দ্য ইকুয়েশন ডেল ডেল টি অফ 0 to m ইউ ডিএম মাইনাস এত, তার মানে তুমি এতক্ষণ যে টার্মটা বার করলে সেটা একটা টার্ম ছিল, তার সঙ্গে এই পুরোটাকে যোগ করে দিচ্ছে, করলে আলটিমেটলি এল নিউক্লিয়ার মাইনাস এল, এটা কি পাবে? এল নিউক্লিয়ার মানে হচ্ছে ওর ভেতরে যে নিউক্লিয়ার রিয়াকশনস গুলো হচ্ছে, সেই নিউক্লিয়ার রিয়াকশনস এর জন্য এনার্জি যেটা চেঞ্জ, সেইটা মাইনাস ওর আদার্স যে এনার্জি চেঞ্জ গুলো হচ্ছে সেইটা। তো এই জায়গাটা এক্ষুনি বুঝবে না, এরপরে আগের দিন মনে আছে একটা ওই এপসাইলন নিউ এপসাইলন এন দিয়ে একটা ফর্মুলা অভিরূপ রিড আউট করছিল হ্যাঁ টার্ম গুলো, ওইটা এলে বুঝতে পারবে। তোমরা আপাতত এই অবধি ইন্টিগ্রেশন, এই সরি এই অবধি টার্ম গুলো ক্লিয়ার কিনা আমাকে বলো, ওই এনার্জির জায়গাটা এলে এটা বুঝতে পারবে। এই টার্ম অবধি বোঝা আছে, সাম উইথ দ্য ইকুয়েশনের আগে অবধি, হুম 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 এই অবধি ঠিক আছে। এটাকে একটু এ করো, এটা ওই স্লাইডটা এলে তখন বলে দিচ্ছি, এইটা একটু ছাক। এই তো তারপরেই চলেছে এই যে কনজারভেশন অফ এনার্জি, আগের দিন যেটা পড়েছিল সেখানে এল ডিফাইন করেছিলাম আমরা, মনে পড়ছে অভিরূপ? তুমি রিডিং পড়লে, এপসাইলন ভি পড়ছিলে, তো সেইখান থেকেই এই এলটা কি ছিল দেখো, রেট অফ এনার্জি ফ্লো অ্যাক্রস দ্য স্ফিয়ার অফ রেডিয়াস আর। তো ওরা বলছে আমার এখানে একটা ধরে নিচ্ছে এল নিউক্লিয়ার, অর্থাৎ রেট অফ ফ্লো, তার মানে এনার্জি পার ইউনিট টাইম, দিস ইজ নট অনলি এনার্জি, ইট ইজ এনার্জি পার ইউনিট টাইম। এল নিউক্লিয়ার মিনস দ্য এনার্জি লস ডিউ টু দ্য নিউক্লিয়ার রিয়াকশনস, তার রেট, ঠিক আছে, মাইনাস বাকি রেটটা নিউক্লিয়ার রিয়াকশনস ছাড়া যেটা হচ্ছে সেইটা, সেটার এক্সপ্রেশনকে এরকম ভাবে লেখা হয়েছে, বোঝা গেল? এল নিউক্লিয়ার মাইনাস এলটা কি? এই তিনটে টার্ম এখানে এরকম উঠে নিচে গেল কি করে? ওমেগা গ্র্যাভিটেশনাল, এটা এখানে দেখতে হবে না, এটা পরে আসবে। তুমি এই অবধি দেখো, এই এল নিউক্লিয়ার মাইনাস এলটা বুঝতে পারলে কি বোঝাচ্ছে? বলো তো। এলটা কি ছিল এখানে দেখো, এল ওয়াজ দ্য রেট অফ এনার্জি ফ্লো অ্যাক্রস দ্য স্ফিয়ার অফ রেডিয়াস আর। আমরা সেখান থেকে এই ডিএল ডিআর ডিএল ডিএম এইগুলো দেখেছিলাম কেমন দেখতে হবে, তাদেরকে তিনটে কম্পোনেন্টে ভেঙেছিলাম, ওয়ান বাস এপসাইলন এন মাইনাস এপসাইলন ইউ প্লাস এপসাইলন জি। দ্যাট মিনস এই এপসাইলন এন ইজ রেসপন্সিবল ফর দ্য নিউক্লিয়ার রিয়াকশনস অকারিং ইনসাইড দ্য স্টার। তার মানে আমি একটা এল পাবো যেটা নিউক্লিয়ার রিয়াকশনের জন্য পাবো, আর বাকিটা কিসের জন্য ছিল? বাকিটা ছিল এই পার্টটা, গ্র্যাভিটেশন এবং নিউট্রিনো যেগুলো অন্য পার্টিকেল তৈরি হচ্ছে তার জন্য। তো সেইটাকে এখানে যেমন এপসাইলন এন মাইনাস এপসাইলন ইউ প্লাস এপসাইলন জি লেখা হয়েছে, এই যে পার্টটা মাইনাসের পর যে পার্টটা থাকবে সেই পার্টটাকে এমনি এল দিয়ে এখানে লেখা হয়েছে। অর্থাৎ যে এনার্জি কন্ট্রিবিউশন সেটাকে এখানে দুভাগ দেখিয়েছে, একটা হচ্ছে নিউক্লিয়ার রিয়াকশনের জন্য, আর একটা বলছে অন্য সবকিছু যার মধ্যে গ্র্যাভিটেশন, নিউট্রিনো বা অন্য পার্টিকেল তৈরি হওয়ার জন্য যে এনার্জি লস তার রেট অফ ফ্লোটা রয়েছে, সেইভাবে ভেঙেছে। নিউক্লিয়ার রিয়াকশনের জন্য সেই যে রেট অফ ফ্লোটা পাচ্ছ সেটাকে এল নিউক্লিয়ার লিখেছে, এবং আদার যে কোনো কারণ যার মধ্যে গ্র্যাভিটি, নিউট্রিনো তৈরি হওয়া বা অন্য যে কোনো পার্টিকেল তৈরি হওয়া তার জন্য যে এনার্জি লস তার রেট অফ ফ্লো সেটাকে ক্যাপিটাল এল দিয়ে লিখেছে, আর কিছুই নয়। অর্থাৎ এই পুরোটা হচ্ছে টোটাল রেট অফ এনার্জি ফ্লো, ঠিক আছে? আর আগের দিন বলেছিলাম এই প্লাস মাইনাসটা কেন আসছে, এইখানে লেখাও ছিল, মনে আছে তো? অভিরূপ জিজ্ঞেস করেছিল আমাকে। হ্যাঁ হ্যাঁ তাহলে এই বোঝা গেল এই অবধি এনার্জি কনজারভেশন থেকে এই প্রত্যেকটা ইকুয়েশন ডিএল ডিআর ডিএল ডিএম এগুলো মনে রাখতে হবে অ্যালং উইথ এই জায়গাটা যেটা তোমরা ডিরাইভ করলে, কোথায় গেল এই ইকুয়েশনটা, প্রেসার ডেন্সিটির একটা রিলেশন, বোঝা গেছে এই অবধি? তাহলে অভিরূপ এরপরে আসছে আচ্ছা রেডিয়েটিভ ট্রান্সফার। রেডিয়েটিভ ট্রান্সফার বলার আগে
আগের দিনে তোমরা যখন করছিলে সেখানে দেখো তোমরা এটা ছোট থেকেই জানো এনার্জি কি কি প্রসেসে ট্রান্সফার করে, তিনটে প্রসেস কি কি ছোট থেকে পড়ো বলো। কনভেকশন, কন্ডাকশন, রেডিয়েশন। কনভেকশন, কন্ডাকশন, রেডিয়েশন। কন্ডাকশন কনভেকশনের জন্য ইটসেলফ এরকম ইকুয়েশন তৈরি করা যায়, ওপাসিটি দিয়ে রিলেশন আনা যায়, কিন্তু আমরা এখানে অনলি রেডিয়েটিভ ট্রান্সফার ইকুয়েশনের ডেরিভেশনটাই করব, যার থেকে ওই কালকে যে টেম্পারেচারটা আসছিল মনে আছে, যেটা আমাদের মিলছিল না, সেই টেম্পারেচারের জায়গাটা এখান থেকে প্রুফ হবে। কালকের লেখাটা না দেখার দরকার নেই, কারণ আবার ইকো হচ্ছে। হ্যালো, হ্যাঁ শোনা যাচ্ছে। শোনা তো যাচ্ছে, আমার ইকো হচ্ছিল, দাঁড়াও। ফাইন। আচ্ছা, এরপরে হচ্ছে দেখো রেডিয়েটিভ ট্রান্সফার। রেডিয়েটিভ ট্রান্সফার বলতে আমরা কি বুঝি? যখন রেডিয়েটিভ ট্রান্সফার ইকুয়েশন পড়েছিলে সেখানেও পড়েছিলে, সো একবার রিক্যাপ করো রেডিয়েটিভ ট্রান্সফারটা কি। Energy flow through radiation. এনার্জি radiation. ফ্লো আর এনার্জি ট্রান্সফার থ্রু Via radiation. বাই রেডিয়েশন, অর্থাৎ সেখানে বিভিন্ন ধরনের জিনিস বসে থাকতে পারে যার জন্য Absorption হতে পারে, emission হতে পারে। এফেক্ট হচ্ছে। হ্যাঁ বলো। না, অ্যাবজর্পশন হতে পারে মিডিয়াম থেকে Emission কিছু হতে পারে। ফোটন এমিশন হয়ে ওটার সাথে অ্যাড হতে পারে, বা এমটি স্পেস থাকলে কিছু নাও হতে পারে। কিছু নাও হতে পারে। তাহলে এই সবকিছু মিলিয়েই হচ্ছে আমার রেডিয়েটিভ ট্রান্সফার। তাহলে এখানে মেন রোল কে প্লে করবে? ফোটন মেনলি, মানে মেন রোলটা প্লে করবে। সো তোমরা একটু খাতায় এই ইয়ের আগে আগে ওই কালকে যে রেডিয়েটিভ ট্রান্সফার ইকুয়েশন ওটা লিখে রাখো, মনে আছে তো? ডিআইডি নিউ দিয়ে যেটা ছিল, ইকুয়েশনটা লিখে আমাকে বলবে। হ্যাঁ লিখেছি। অভিরূপ কোথায় গো? লিখেছো অভিরূপ? কি লিখেছো শুনি? আচ্ছা, আলফা দিয়ে লিখেছো, ঠিক আছে, যদি সেটাই লেখো অসুবিধে নেই। এবার দেখো তোমার তাহলে এখানে ছবিটা কি দেখাচ্ছে? ছবিটা দেখাচ্ছে বাঁ দিকেরটা কি? সুশোভন একবার রিড করো। হিট ফ্লাক্স এনার্জি পার ইউনিট এরিয়া পার ইউনিট টাইম। হিট ফ্লাক্স এনার্জি পার ইউনিট এরিয়া পার ইউনিট টাইম, ঠিক আছে, ঢুকছে যেটা, ঠিক আছে। তারপরে এইদিকে কি হলো? এইচ প্লাস ডিএইচ চেঞ্জ হলো, লেস দ্যান 0, মানে অ্যাবজর্পশন হলো, তাই তো? অ্যাবজর্পশন হলো, রাইট। তার মানে আমার এখানে এই বাদিকের পার্টটা হচ্ছে ইনসিডেন্ট ফ্লাক্স যতটা ঢুকছে সেটা, ডান দিক হচ্ছে বেরোচ্ছে যেটা, মানে চেঞ্জ হলো যেটা সেইটা। সেখানে ডিএইচ লেস দ্যান 0, দ্যাট ইমপ্লাইজ দেয়ার ইজ অ্যান অ্যাবজর্পশন। আচ্ছা, নেক্সট তারপরের পার্টটা পড়ো। Absorbed radiation proportional to the incident flux H, the amount of material rho, the length of the ray path dr. তার মানে আমার এই যে অ্যাবজর্ব রেডিয়েশন দ্যাট ইজ ডিএইচ, কোনটা আমার অ্যাবজর্ব রেডিয়েশন? dH. DH will be proportional to the incident flux H, the amount of material rho, and the length of the ray path dr, যতটাও ট্রাভেল করলো সেইটা, এই তিনটের উপরও ডিপেন্ড করবে। এটা দুবার লেখা হয়ে গেছে, সরি। সো DH ইকুয়াল টু মাইনাস KH রো dr। যেহেতু DH ইজ ডিক্রিজিং, আমার এই H ফ্লাক্স যতটা ঢুকেছিল তারপরে DH কি হবে? Negative sign. হচ্ছে সেটা, দ্যাটস ওয়াই উই হ্যাভ টু পুট আ নেগেটিভ সাইন। এবং প্রপোর্শনালি তোলার জন্য যে কনস্ট্যান্টটা এনেছি দ্যাট ইজ কল্ড দ্য ওপাসিটি কোএফিশিয়েন্ট। কালকে আমরা কেটাকে, যে কেটা রেডিয়েটিভ এ দিয়ে পড়ছিলাম না, ওটার সাথে গুলিও না, এটা কিন্তু কাপ্পা দিয়ে লেখা রয়েছে, এটা কাপ্পা হিসেবে লিখবে, ঠিক আছে। সো দিস ইজ ওপাসিটি কোএফিশিয়েন্ট। তো এই ইকুয়েশনটা ব্লক করো, এটাতে বুঝতে কোনো প্রবলেম নেই, এটা কি করে এলো? না। ফাইন, তাহলে এরপরে চলে এসো মিন ফ্রি পাথ, মিন ফ্রি পাথের এদিকে চলে এসো। Mean free path of a photon dH equals to minus kappa h rho dr, যেটাকে ইন্টিগ্রেশন করলে you will get the form h equal to h Exponential to the power minus rho kt, rho kappa t. rho kappa r,
কি কোথায় আর ও হ্যাঁ আর হ্যাঁ হ্যাঁ আচ্ছা তারপরে গ্রাফটা যেটা রয়েছে দ্য মিন ফ্রি পাথ অফ আ ফোটন ইজ 1/ρ কাপ্পা কালকে এটা লিখিয়েছিলাম L equal to 1/ρ কাপ্পা সো মিন ফ্রি পাথের ডেফিনিশন আমরা কি পড়লাম দ্য ডিস্টেন্স ট্রাভেল বিটুইন টু সাকসেসিভ কলিশনস এই এক্সপ্রেশন থেকে হাউ উই ডিফাইন দ্য মিন ফ্রি পাথ যখন তোমরা পড়েছিলে রেডিয়েশন পড়েছিলে সেখানেও মিন ফ্রি পাথের ডেফিনিশন কি ছিল যতটা মাউন্ট অফ রেডিয়েশন আসছে তার 1/e হচ্ছে যতটা লেন্থে গিয়ে মনে পড়ছে যেহেতু এইটা ফ্লাক্সের সঙ্গে ডিস্টেন্সের একটা রিলেশন এটা আর হবে হ্যাঁ রিলেশন সেখানে গ্রাফটা কি দেখাচ্ছে h is exponentially decaying ডিকে করতে করতে when this h will be equal to h naught by e অর্থাৎ 1/e যখন হয়ে যাবে তখন যে লেন্থেও বসে থাকবে যে লেন্থে গিয়ে এই ঘটনাটা ঘটবে সেইটাকে আমরা বলছি মিন ফ্রি পাথ অফ আ ফোটন দ্যাট ইজ 1/ρ কাপ্পা বোঝা গেল ডেফিনেশনটা বোঝা গেল হ্যাঁ, এটা তো একটা সার্ভাইভাল ইকুয়েশনের মতো, মানে ওটাই তো লিখেছে। এক মিনিট দাঁড়া হ্যাঁ কি বলছিল সুশোভন বলছিলাম এই ইকুয়েশনটা তো একটা সার্ভাইভাল ইকুয়েশনের মতো, কাইনেটিক থিওরি অফ গ্যাসের হ্যাঁ সার্ভাইভাল হ্যাঁ কাইনেটিক থিওরি ওইখানেও তো একইভাবে মিন ফ্রি লেন্থ ডিফাইন করতে সিগমা দিয়ে যেটা করতে এন সিগমা ওই ল্যামডা ল্যামডা হ্যাঁ ল্যামডাটাকে ডিফাইন করতে ওটা তোমরা ইয়েতেও পড়বে দেখবে অ্যাটমিক ফিজিক্সেও পড়বে লেজার যখন পড়ো সেখানেও তো আছে মিন ফ্রি পাথ দিয়ে একটা ফর্মুলা আছে না ওই অ্যাবজর্পশন কোএফিসিয়েন্ট আর মানে আরে এ আর বি দিয়ে অ্যাবজর্পশন নেই আইনস্টাইনস কোএফিসিয়েন্ট আছে না লেজারে কনসেপ্টটা একই ওই 1/e ই হয় আচ্ছা নেক্সট হচ্ছে ওপাসিটি পড়ো এই জায়গাটা পড়ো ওপাসিটিটা এগুলো তোমরা জানো সবই পড়ে এসছো measure of the transparency of the medium of a radiation optical depth জানো এই জিনিসটা অপটিক্যাল ডেপথ মাইনাস কেরো ডিআর হয় minus kappa rho dr opaque medium large optical depth transparent medium small optical depth ঠিক আছে এগুলো জানো দেন the surface of a star photosphere is determined by the opacity integration infinity to r kappa rho dr equals to infinity to r integration d tau equals to 1. A photon interacts with matter once. We solve the above equation to determine the radius of a star. এটা কিছুই বলছে না যেটা বোঝাতে চাইলো আমরা যে অপটিক্যাল থিকনেসটা পাই সেই অপটিক্যাল থিকনেসের ইকুয়েশন থেকে হোয়াট ইজ দ্য সিগনিফিকেন্স অফ দিস ইকুয়েশন সেখান থেকে যেটা বার করা সম্ভব সেটা হচ্ছে ওর রেডিয়াসটা বার করা সম্ভব এই কন্ডিশনটাকে কাজে লাগিয়েছে যদি আমি কি বলে মানে পুরো সারফেসটার উপরে যদি আমি ইন্টিগ্রেশনটা করি তখন কি হয়ে যাবে দিস উইল সাম আপ টু 1 সেখান থেকে ইউ ক্যান ফাইন্ড আউট দ্য রেডিয়াস এই জিনিসগুলো তো মানে বোঝার বা না জানার কিছু নেই তোমরা তো এগুলো মনে আগেও করেছো না অপটিক্যাল ডেপথ থিকনেস যখন পড়েছো ঠিক আছে তো এর পরের পার্টটা ইম্পর্টেন্ট যেখান থেকে ওই প্রুফটা আসবে এই জিনিসগুলো তোমাদের বলেছিলাম যখন রেডিয়েশন প্রথম পড়ছিলে এই চারটে ধরনের ইন্টারাকশনের কথা বলেছিলাম যে ইলেকট্রন স্ক্যাটারিং ফ্রি অ্যাবজর্পশন বাউন্ড ফ্রি আর বাউন্ড মনে আছে তো এই ক্ষেত্রে স্টেলার ইন্টারাকশনে এইটা মাথায় রাখতে হবে কোন দুটো সব থেকে বেশি ইম্পর্টেন্ট এখানে ইলেকট্রন স্ক্যাটারিং এন্ড ফ্রি অ্যাবজর্পশন কেন বিকজ অ্যাটমস আর আয়োনাইজড হিয়ার বাউন্ড ফ্রি বা বাউন্ডে কিন্তু আয়নের গল্পটা থাকে না এই দুটোতে আয়োনাইজড অ্যাটম তারাই পার্টিসিপেট করে দেয়ারফর ইন স্টেলার ইন্টেরিয়ার্স যখন তুমি স্টেলার ইন্টেরিয়ারে কাজ করছো সেখানে কিন্তু ইলেকট্রন স্ক্যাটারিং এন্ড ফ্রি অ্যাবজর্পশন দিস উইল বি মোর এরপরে এলো তোমার এইটা তোমাদের আগের দিন মনে হয় বলেছিলাম যে এই রো টু দি পাওয়ার এ টি টু দি পাওয়ার বি এগুলো একটু বার করে দেখতে কি রকম ডিপেন্ডেন্সি রয়েছে কাপ্পার বলেছিলাম না ওয়েটটা বলেছিলাম হয় রো বা কাপ্পা কারোর একটা বলেছিলাম তোমরা কাপ্পারটাও দেখবে ঠিক আছে এই এ আর বি কত আসছে কিভাবে দেখবে কাপ্পাটাকে ডিফাইন করতে পারবে ইদার অপটিক্যাল ডেপথ থেকেও করতে পারো বা ডিএইচ থেকেও করতে পারো সেখান থেকে ইউ উইল গেট দ্য ডাইমেনশন অফ কাপ্পা নাও কাপ্পা নট ইজ আ কনস্ট্যান্ট সেটাকে বাদ দেবে
আর রো আর টি এরটা জানো ডাইমেনশনাল অ্যানালিসিস করে সেখান থেকে এআরবি বার করবে এবং তার ইউনিটটা এখানে ডিফাইন রয়েছে। যাই হোক হলো। আচ্ছা এরপরে হচ্ছে যেটা থার্মাল স্ট্রাকচারটায় পরে আসছি, তোমরা যে জিনিসটা মেনলি এই রেডিয়েটিভ ট্রান্সফার থেকে বার করবে সেটা কি? দেখো অ্যাবজর্পশন অফ রেডিয়েশন ইকুয়াল টু অ্যাবজর্পশন অফ মোমেন্টাম ডিএইচ বাই সি। আমরা অ্যাবজর্পশন অফ রেডিয়েশন, আমরা ডিএইচটা কি বলেছিলাম? ডিএইচটা কি ছিল? যেটা অ্যাবজর্ব হয়ে যাচ্ছে Absorbed amount. flux per unit time per unit area, কারণ H was the flux per unit area per unit time. That means তুমি যদি per unit area কতটা এনার্জি per unit টাইমে গেল ধরে নাও, সেটা কি? সেটা কাইন্ড অফ এই এনার্জির ফ্লো। তো তুমি ফ্লাক্স কতটা ফ্লো করছে পার ইউনিট এরিয়া পার ইউনিট টাইম যদি বের করো, দ্যাট ইজ ইকুইভ্যালেন্ট টু এনার্জি। দেয়ারফর তুমি যদি মোমেন্টাম বার করতে চাও পি ইকুয়াল টু ই বাই সি, কারণ ই ইকুয়াল টু পিসি হয়, সেখান থেকে তুমি লিখতে পারো মোমেন্টামটাকে ডিএইচ বাই সি, অ্যাবজর্পশন অফ মোমেন্টামটা। বলো এটা বোঝা গেল? তো এখানে কি নন রিলেটিভিস্টিক কেস মানে কনসিডার করা হ্যাঁ হচ্ছে? হ্যাঁ, ওই পার্টটা নেই, ওই এম নট স্কয়ার সি ওই পার্টটা বাদ। কিন্তু এটা তো ফোটন, তাহলে নন রিলেটিভিস্টিক কি করে করা হচ্ছে? ফোটনের ক্ষেত্রে ইয়েটা কি হয়ে যায়, রেস্ট মাসটা, হ্যাঁ। ওটা থাকবে কি করে? ঠিক আছে, হ্যালো হ্যাঁ ঠিক আছে। ফাইন। তো এবার দেখো নেক্সট লাইনে কি লিখেছে, দ্য রেট অফ ইনক্রিজ ইন দ্য মোমেন্টাম ইকুয়াল টু দ্য রেট ফোর্স দ্যাট ইজ প্রেশার ডিফারেন্স। তার মানে আমি এখানে রেট অফ ইনক্রিজ ইন মোমেন্টাম বলতে কি বোঝাবো? এই ডিএইচটাও তো ছিল অ্যাবজর্পশন হওয়ার জন্য যতটা বেড়েছিল সেইটা, তার রেটটা, তাই তো? তাহলে আমি মোমেন্টামের রেট অফ ইনক্রিজ যদি বার করতে চাই, সেটা হচ্ছে মড অফ ডিএইচ বাই সি। ডাউট হচ্ছে কোথাও? না ঠিক আছে। অভিরূপ বোঝা যাচ্ছে? অভিরূপ বোঝা যাচ্ছে? এইচটা কি, ডিএইচটা কি? ডিউ টু ইনক্রিজটা ছাড়ো, ডিউ চেঞ্জ বলবে, ইনক্রিজ নয়। ডিউ টু কি? এই কি বলছো? স্পিড কোথা থেকে এলো? ডিএইচ কি ছিল? স্পিড কোথা থেকে এলো? স্পিডটা কোথা থেকে নিয়ে এলে? ডিএইচ কি ছিল এখানে? Absorbed radiation, the change in flux due to absorption was DH. Speed আবার কোথা থেকে পেলে তুমি? বোঝা যাচ্ছে ডিএইচটা কি? এবং আমি মড অফ ডিএইচ বাই সি কেন করলাম? মোমেন্টামের চেঞ্জের ক্ষেত্রে রেট অফ চেঞ্জ বা রেট অফ ইনক্রিজ ইন মোমেন্টাম ইকুয়াল টু মড অফ ডিএইচ বাই সি, এটা আমি লিখলাম কেন সেটা কি বুঝেছো? আচ্ছা, ইকুয়াল টু পি রেডিয়েশন আর মাইনাস পি রেডিয়েশন আর প্লাস ডিআর, ওই চেঞ্জটা মাপছি। সেখান থেকে এর পরের লাইনটা এক্সপ্লেন করো তো অভিরূপ, কি হলো? আগে আমাকে বলো মড অফ ডিএইচ বাই সি, কে এইচ রো বাই সি কি করে লিখলাম? বলো এবার কি করে লিখলাম? তুমি এই ইকুয়েশনটা তো দেখতে পেলে? দাঁড়াও, এই ইকুয়েশনটা যে রয়েছে না, কি লেখা আছে? দ্য রেট অফ ইনক্রিজ ইন মোমেন্টাম ইকুয়াল টু দ্য নেট ফোর্স দ্যাট ইজ প্রেশার ডিফারেন্স। এই বাদিকে মড অফ ডিএইচ বাই সি ইকুয়াল টু কে এইচ রো বাই সি লিখলাম কি করে? বা এই পুরোটা অ্যাকচুয়ালি ইট ইজ নট কে এইচ রো বাই সি, এই পুরো জিনিসটা কি করে এলো সেটা কি আমাকে বলতে পারবে? তোমাকে সুবিধার জন্য বলছি ডান দিকটা দেখো না, এটা ইকুয়াল টু কে এইচ রো বাই সি ইন্টু ডিআর আসবে। এবার সেটার জন্য তোমাকে আমি এই স্লাইডটা খুলে দিচ্ছি, দেখে বলো কিভাবে এলো। মড অফ ডিএইচ বাই সি ইকুয়াল টু কে এইচ রো বাই সি ইন্টু ডিআর কিভাবে আসছে? খুব সিম্পল ইজি কোয়েশ্চেন, জাস্ট স্লাইডটা দেখলেই ইউ শুড আনসার। বলো এবার। এইচ 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 হিট ফ্লাস্কটা স্ল্যাবের উপর দিয়ে যাচ্ছে ডিআর ডিস্টেন্সে। হ্যাঁ, তো তোমার তো মড অফ ডিএইচ বাই সি বার করতে হবে। ডিএইচটা কি, কত আছে ভ্যালু?
ইকুয়েশনটা কি লেখা? মাইনাস কাপ্পা এইচ রো ডিআর। রাইট, তাহলে মড অফ ডিএইচ কত হবে? মড অফ মড অফ ডিএইচ কত হবে? তোমার শীতকালে ল্যাপটপ আর পাখার আওয়াজ শুনতে দারুণ লাগে। তুমি আগে বলো, নাহলে তোমার মাথায় পাখা ভাঙবে আজকে। বলো, কে এইচ রো ডিআর রয়েছে, তো মড অফ ডিএইচ কি করে হবে? কি এইরকম থতমত খাচ্ছ কেন? সিম্পল তো। আরে মডিউলাস মানে কি? নেগেটিভ সাইনটা থাকবে না থাকবে না? থাকবে না। তাহলে কি হবে এবার বলো কত? কাপ্পা এইচ রো ডিআর হবে। না, তাহলে মড অফ ডিএইচ বাই সি কত হবে? আরে মড অফ ডিএইচ বাই সি কত হবে? কাপ্পা এইচ রো ডিআর বাই সি হবে। হ্যাঁ, তো এটা ভয় পাওয়ার কি হলো? আচ্ছা, ডান দিকে কি করা হয়েছে? এইটা থেকে এই মাইনাস ডেল পি আর ডেল আর, এখানেও একটা ডিআর এসছিল, ওকে কেটে দিয়েছি। কি করে এসছিল এটা? যেই কাজটা আজকে ক্লাসে প্রত্যেকটা ডেরিভেশনেই করতে হচ্ছিল, কি এক্সপ্যানশন এটা? কি এক্সপ্যানশন এটা? অ্যাডিয়াবেটিক। এটা অ্যাডিয়াবেটিক এক্সপ্যানশন? এক্সপ্যানশন আমি বলতে চাইছি, তুমি কিছু সিরিজ এক্সপ্যানশন শুনেছো না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, টেলর সিরিজ এক্সপেনশন। তো অ্যাডিয়াবেটিক কোথা থেকে এলো? তাহলে এবার বলো, এবার তুমি এটাকে এক্সপ্লেন করো তাড়াতাড়ি, এটা থেকে এটা কি করে এলো? টেলর সিরিজ এক্সপ্যান্ড করে এসছে, যেহেতু মড অফ ডিএইচ হচ্ছে কে এইচ রো ডিআর, তো বাই সি। বাই হুম সি, ডো ডিএইচ মড ডিএইচ বাই সি হচ্ছে এইটা, সেজন্য টেলর হুম এক্সপেনশন করে এইটা এসছে। ডান দিকের থেকে টেলর এক্সপ্যানশন করেছে, এই পি র্যাড আর মাইনাস পি র্যাড আর প্লাস ডি আর, সেটা টেলর এক্সপ্যানশন করে মাইনাস মাইনাস ডি পি র্যাড ডিআর এসছে। ডেল পি র্যাড ডেল আর ইন্টু ডি আর এসছে, দুদিক থেকে ডেল আর ডি আর ক্যান্সেল হয়েছে। বোঝা যাচ্ছে? হ্যাঁ আচ্ছা, সেটা যে এলো, এবার তুমি পি রেডিয়েশন ইকুয়াল টু 1/3 এ টি টু দি পাওয়ার 4 জানো? হ্যাঁ এটা তো পড়েছো রেডিয়েশনের ক্ষেত্রে। হ্যাঁ আচ্ছা, ফ্লাক্সের ফর্মুলাটা কি এইটা হয় জানো তো? এফ ইকুয়াল টু 4 পাই আর স্কোয়ার এইচ। হ্যাঁ। সুশোভন, কেন 4 পাই আর স্কোয়ার এইচ এর সঙ্গে গুণ হলো? F equals to L into 4 pi r square হতো তো, luminosity into area। হ্যাঁ, বাট এখানে তুমি এইচটা কি ডিফাইন করেছিলে? দ্য অ্যামাউন্ট অফ বা দ্য ফ্লো অফ ফ্লাক্স পার ইউনিট এরিয়া পার ইউনিট টাইম। যেহেতু পুরোটাই রেট, পার ইউনিট টাইমটাকে ছাড়ো, তাহলে তুমি পার ইউনিট এরিয়া ডিফাইন করেছিলে এইচ কে। সো ইফ ইউ ওয়ান্ট টু গেট দ্য টোটাল ফ্লাক্স, ইউ হ্যাভ টু মাল্টিপ্লাই ইট উইথ দ্য এরিয়া, therefore 4 পাই আর স্কোয়ার এইচ। এবার খাতায় তাড়াতাড়ি করে এই কি বলে বসিয়ে দেখো এই পুরো জিনিসটা, যে এইটা পরে বসাবে, আগে এইচ ইকুয়াল টু পি র্যাড বসিয়ে এই এক্সপ্রেশনটা আসছে কিনা আমাকে বলো। এইটা দুজনেই, অভিরূপও বলবে। কি বললাম বুঝলে? পি র্যাড ইকুয়াল টু 1/3 এ টি টু দি পাওয়ার 4, সেই পি র্যাডকে আর এর রেসপেক্টে ডেরিভেটিভ করবে, ঠিক আছে? আর এখান থেকে এইচ কে অ্যাডজাস্ট করে এইচ ইকুয়াল টু এই এক্সপ্রেশনটা এলো কিনা বলো।
তোমাদের কি এই সেমিস্টারটা পুরো অনলাইনে হবে, শুধু প্র্যাকটিক্যাল করতে কলেজ যাচ্ছ? সব অফলাইন হবে পরীক্ষা। পরীক্ষা অফলাইন হবে?